মৃত্যুপুরী আনন্দপুর এবং আনন্দপুরে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, ১৮ জন এখনো নিখোঁজ। এবং সেই ঘটনার পর আজকে ঘটনাস্থলে গেলেন মেয়র ফিরহাদ হাকিম। আনন্দপুরের ঘটনাস্থলে গেলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি। আর এই নিয়ে সরাসরি এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার। অতনু, বিধ্বংসী এই অগ্নিকাণ্ড এবং তারপরে যেখানে দেখা যাচ্ছে যে ওই জায়গা পুরোপুরি একেবারে মৃত্যুপুরীতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ৮ জনের মৃত্যু, ১৮ জন এখনো পর্যন্ত নিখোঁজ। মেয়র ফিরহাদ হাকিম গেলেন এবং তিনি গিয়ে বললেন, তিনি বাম আমলের দিকে অভিযোগের আঙুল তুললেন। দেখো, একবারই তাই। এখন বাম আমল হোক, ডান আমল হোক, সমস্ত আমলই এই ধরনের আমরা দেখতে পাই যে কোনো একটা ঘটনা ঘটলে পরই তখন একটা দায় এড়ানোর এবং দায় অন্যের ঘাড়ে চাপানোর খেলা চলে। এটা বাম আমল ডান আমল কোনো আমলই এর তফাৎ দেখতে পাওয়া যায় না। তার কারণ এই ধরনের বেআইনি ব্যবসাগুলো দিনের পর দিন চলতে থাকে এবং এখানে সিকিউরিটি এবং সেফটি কম্প্রোমাইজ করা হয় এবং তার বিরুদ্ধে সরকারি যে সংস্থাগুলোর দায় এবং দায়িত্ব রয়েছে ব্যবস্থা নেওয়ার, তারা কেউ কোনো ব্যবস্থা নেয় না, তারা চোখ বুজে থাকে। ফলে যখনই এই দায় এবং দায়িত্বের প্রশ্নটা আসে তখন সকলেই অন্যের ঘাড়ে দায় এবং দায়িত্বটা চাপাতে চায়, কারণ কৌশলে এটা দায় এড়ানোর খেলা। তার কারণ হচ্ছে গিয়ে এখানে এরা পুলিশ প্রশাসন, তুমি যেরকম জানো যে সকাল বেলায় ডিজি ফায়ার ব্রিগেড নিজে বলেছেন যে এখানে কোনো সেফটি সিকিউরিটি ছিল না। তাহলে এই সেফটি সিকিউরিটি ইম্পোজ করার দায়িত্ব কার? দায়িত্ব তো সরকারের, যে ডিপার্টমেন্টেরই হোক না কেন। তুমি যদি সামগ্রিকভাবে দেখতে চাও তাহলে পরে এর দায়িত্ব সরকারের। আজকে এই জায়গায় যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত ২৬ জন নিখোঁজ, ৮ জনের দেহ উদ্ধার হয়েছে এবং বাকিদের কি অবস্থায় কারা রয়েছে জানা যাচ্ছে না। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ২০ পেরোতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে। তাহলে এই গরিব শ্রমিক, এই মানুষগুলো যারা পেটের দায়ে এখানে কাজ করতে এসেছিল এবং এই রকম একটা আনসেফ জায়গায় কাজ করছিল, তাহলে এদের মৃত্যুর দায় কার ওপর বর্তাবে? এক, যারা এই সংস্থাগুলো চালাচ্ছিলেন তাদের ওপর বর্তাবে, আর দুই, যারা এই সংস্থাগুলোর সার্ভিল্যান্সের দায়িত্বে ছিলেন অর্থাৎ সরকারের ওপর বর্তাবে। সরকারের যে শাখাই হোক না কেন, সেটা পুলিশ বিভাগ হতে পারে, সেটা স্থানীয় সিভিক বডি হতে পারে, বা জেলা প্রশাসন হতে পারে, বা রাজ্য প্রশাসন হতে পারে, দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। নাহলে পরে যেভাবে এই মানুষগুলো মৃত্যুর মুখে ঢলে পড়লেন, যেভাবে জ্যান্ত ঝলসে পুড়ে মরতে হলো, দম বন্ধ হয়ে মরতে হলো, একটা সম্পূর্ণ আনসেফ জায়গায় সেখানে কাজ করতে গিয়ে এইভাবে মরতে হলো, তাহলে তার দায় কে নেবে? আমরা আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে মারা গেলে পরে সেটা নিয়ে যেরকম রাজনৈতিকভাবে হইহট্টগোল সমালোচনা শুনতে পাই, সেখানে আজকে আমাদের রাজ্যে এখানে এতগুলো শ্রমিক এইখানে এইভাবে জ্যান্ত জ্বলিয়ে পুড়ে মরে গেল, তাদের নিয়ে তো এখন আমরা সেই আওয়াজ কোথাও থেকে উঠতে দেখছি না। ফলে এই প্রশ্ন উঠছে যে দায় কে নেবে? দায় তাদেরই নিতে হবে। এক, সরকারকে নিতে হবে। দুই, যারা এই সংস্থাগুলো চালাচ্ছিলেন তাদেরকে নিতে হবে। জলাভূমি ভরাট করে হয়েছে কিনা সেটা দেখতে হবে। এই সমস্ত কারখানাগুলোতে সেফটি সিকিউরিটি মেজার ঠিকমতো ছিল কিনা সেটা দেখতে হবে। যদি সেফটি সিকিউরিটি মেজার ঠিকমতো না নেওয়া হয়ে থাকে তাহলে কারা এর জন্য দায়ী? এগুলো সার্ভিল্যান্সে রাখার দায়িত্ব কাদের ছিল? সরকারের কোন কোন দপ্তরের দায়িত্ব ছিল? তারা কেন চোখ বুজেছিলেন? বলা হচ্ছে ২০০৬ সালে হয়েছিল, অর্থাৎ বাম আমলে হয়েছিল। ফাইন, বাম আমলে হয়েছিল। প্রত্যেকবারই একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটে, কিন্তু তারপরেও দেখা যায় দায় ঠেলাঠেলি পালা কিন্তু চলতেই থাকে। আবারও আসবো তোমার কাছে। ২০০৬ সালের কথা তুমি বলছিলে কিছুক্ষণ আগেই। আজকে ফিরহাদ হাকিম যখন গেলেন সেখানে, ঠিক কি বললেন তিনি, একবার শুনে নেওয়া যাক। আগুনটা খুব ভয়াবহ লেগেছিল এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। এখানে এটা ২০০৬ সাল থেকে এটা চলছে। আমরা রোধ করলাম না, কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। এটা আমার জানা নেই যে জলাজলি কি না। তুমি যেটুকু আমাকে চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন। জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, জলাজমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো, যেন রিসেন্টলি তুমি জানো একটা
পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেয়, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের 2006, 2000 সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলাজমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব কষ্ট। না 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 না, রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা, ম্যাপটা আমার কাছে নেই। তোমার কাছে থাকে, তুমি দেখাও নিজের টিভিতে। আর একবার সরাসরি কথা বলবো, নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অতনু হালদার। অতনু, অর্থাৎ দায় এড়ানোর একটা বিষয় কোথাও ফিরহাদ হাকিম তার বক্তব্যে কিন্তু স্পষ্ট। তিনি 2006 সালের কথা বলছেন। সেক্ষেত্রে যে সময় জলাজমি ভরাট হয়ে থাকুক না কেন, তারপরে যে নিয়মগুলো মেনে চলা দরকার তা কি আদৌ হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু বারবার দেখা দিচ্ছে অতনু। দেখো, প্রথম কথা হচ্ছে শুধু তো জলাজমি ভরাটের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে এই কারখানাগুলোর অগ্নি প্রতিরোধ ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা সেটাও। এবং এই জলাজমি ভরাটের ব্যাপারেও যে প্রশ্নটা প্রথমেই আসে যে শুধু কি 2006 সালে হয়েছিল, যদি হয়ে থাকে তখন জলাজমি ভরাট করে হয়েছিল, তাহলে পরে এই যে গোডাউনগুলো যার নাম উঠে আসছে গঙ্গাধর দাস নামে, তাহলে এইগুলো কি সরকার খোঁজ নিয়ে এখনো পর্যন্ত দেখেছে যে গঙ্গাধর দাসের নামে 3-4 বছর আগেও জলাজমি ভরাটের কোনো কেস স্থানীয় কোনো থানায় হয়েছিল কিনা? এটা সরকারের জানা আছে যে তার নামে জলাজমি ভরাটের কোনো কেস 3-4 বছর আগে ওইখানকার লোকাল কোনো থানায় হয়েছিল কিনা? যদি থানায় হয়ে থাকে তার মানে জলাজমি ভরাট 3-4 বছর আগেও হয়েছে। সেই 2006 থেকে 11-র মধ্যেই শুধু জলাজমি ভরাট হয়নি, 2011-র পরেও জলাজমি ভরাট হয়েছে। দুই হচ্ছে যে এই গোডাউনগুলো এখানে চলছিল সম্পূর্ণ বেআইনিভাবে, এই গোডাউনগুলো থেকে কোথায় কোথায় বরাত সরবরাহ করা হয়েছে? এরা কি কোনো সরকারি কাজেরও কন্ট্যাক্ট পেয়েছে বা কখনো এরা কোনো সরকারি কাজের কন্ট্যাক্ট পেয়েছিল? কেন তাহলে পরে এদেরকে সরকার ছাড় দিল? এখানে সেফটি সিকিউরিটি মেজার্স ছাড়াও কিভাবে এখানে এই গোডাউনগুলো চলছিল? তাহলে পরে সেফটি সিকিউরিটির দায়িত্ব তো এখনকার সরকারের ছিল। তাহলে এখনকার সরকার যাতে এই গুদামঘরগুলোতে সঠিকভাবে সেফটি এবং সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়, যাতে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা সঠিকভাবে থাকে, সেটা কেন এই সরকারের দায় এড়াচ্ছে? কেন সেই নজরদারির বাইরে চলে গেল? এগুলো তো সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট যাদের, তাদের নজরে থাকা উচিত ছিল। তাহলে তারা কি করে এগুলো তাদের নজর এড়িয়ে গেল? আমি তোমাকে বলছি 2011 সালেই আমরা যদি ধরি যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর, যদি শুধু সেই সময়টাই ধরি, আমরি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছিলাম সেখানে আমরি হাসপাতালে দৌড়ে গিয়েছিলেন এবং গিয়ে সামগ্রিকভাবে তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে তখনই যে এই ধরনের অগ্নিকাণ্ডগুলোর ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরি অগ্নিকাণ্ডে প্রায় 90 জনের বেশি মৃত্যু হয়েছিল আমরি হাসপাতালে। তারপরেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা থামেনি। তারপরেও আমি তোমাকে বলছি সূর্য সেন মার্কেট, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 2013 সালের 27শে ফেব্রুয়ারি, সেখানে 20 জনের মৃত্যু হয়। এবং তারপরে আমি তোমায় বলছি যে 2014 সালে চ্যাটার্জি ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন লাগে, তারপরে ভয়ঙ্কর আগুন লাগে বাগড়ি মার্কেটে, বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়। তারপরে এটা হয় তোমার 2018 সালে। 2021 সালে স্ট্যান্ডার্ডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লাগে, সেখানে ঝলসে মৃত্যু হয় 7 জনের এবং লিফটের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় 2 জনের। পাথুরিয়াঘাটা স্ট্রিটে 3তলা কাপড়ের গুদাম ঘরে আগুন লাগে 2025 সালের 20 এপ্রিল, সেখানে 2 জনের মৃত্যু হয়। বড়বাজারে ঋতুরাজ হোটেলে এই 2025 সালের 29শে এপ্রিল আগুন লেগেছিল, সেখানে 15 জন প্রাণ হারিয়েছিলেন। তা শহরে এবং শহরের আশপাশে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর ঘটনা এই প্রথম নয়, মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যেকটা ঘটনা ঘটার পরে আমরা দেখেছি সরকারকে সক্রিয় হয়ে কমিটি তৈরি করতে এবং সেই আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যেই কমিটি সবাইকে মিলিয়ে তৈরি করা হলো, এরা সমস্ত কিছু খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেবে, আইন প্রণয়ন করবে এবং সেইখানে শুধু তাই নয়, যেখানে যেখানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেবে এবং কেউ কেউ আইন যদি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরে সেই কমিটিগুলোর সুপারিশে কী কী ব্যবস্থা হয়
সেগুলো সঠিকভাবে নজরে না এলেও এটা দেখা যায় যে আবার একটা ঘটনা ঘটে, আবার মানুষকে অসহায়ভাবে মরতে হয় এবং আবার সেই একইভাবে সরকারিভাবে প্রতিশ্রুতির কথা উঠে আসে যে সরকার আবার ব্যবস্থা নেবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া হচ্ছে না কেন? কেন এই ধরনের ঘটনা আটকানো সম্ভব হচ্ছে না? কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে? ফলে কোথায়? তাহলে কি পলিটিক্যাল উইলের অভাব? যে কোথাও একটা রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুলিশ প্রশাসন চোখ বুজে বসে থাকছে এবং সারা শহর এবং শহরতলিতে বেআইনিভাবে সম্পূর্ণ নিয়ম ভেঙে, নিয়ম না মেনে এইভাবে কারখানা, কোথাও গোদামঘর, কোথাও হোটেল, সেগুলো এইভাবে চলছে এবং প্রত্যেকটা ঘটনা ঘটার পরে বলা হচ্ছে যে একেবারেই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন ফিরহাদ হাকিম তিনি আজকে ঘটনাস্থলে যান, অন্যদিকে সকালের দিকে আমরা দেখেছি দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে যান, পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন ঘটনাস্থলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আমি দেখিনি, এখানে ফায়ার অডিট হয়েছে কিনা দেখতে হবে, এখানে ফরেনসিক পরীক্ষাও হবে। আর কি বললেন দমকল মন্ত্রী শোনাবো। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়, আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশানের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে যুক্ত থাকে। এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।